আরে সুবোধা, যে তুমি এসেছো দেখছি। এসো এসো এসো। আরে তা শোভা, তুমি তো দিদির বাড়িতে ঘুরতে গিয়েছিলে দিন তিনেকের জন্য। তো বেশ কয়েকদিন পরেই ফিরলে, জায়গাটা খুব পছন্দ হয়েছিল মনে হচ্ছে। আগে তোরা দুজনে বস। হ্যাঁ, এই গণেশ দা, ওদের দুজনকে এই জুড়ে চাল খাওয়াও তো। শিবদা, তোমার মুখটা দেখে মনে হচ্ছে বিশেষ কিছু ঘটেছে ওখানে। ঘটেছে তো বটেই, জীবনে আরেকটি ভয়ঙ্কর অভিজ্ঞতা হলো। চিঠি নিয়ে তোমার আগে দুটি অভিজ্ঞতা তো মানুষ ভীষণ পছন্দ করেছিল। আশা করছি তুমি আজকে যে সত্যি ঘটনাটি বলবে সেটাও ভীষণ ভয়ঙ্কর। ভয়ঙ্কর তো বটেই। শুভ গায়ে চাদরটাকে আতশত করে নিয়ে চারিপাশে অন্ধকারে একবার দেখে বলতে শুরু করে। জামাইবাবু বদলি হয়েছিল উতুমপুর নামে একটা গ্রামে, যেটা পুরুলিয়াতে। বুঝলে শুভ, এবার খুব ভালো জায়গাতে এসেছি। কি সুন্দর গ্রাম। তুমি পোস্ট অফিস থেকে ছুটি নিয়ে কয়েকদিনের জন্য ঘুরে যাও এখান থেকে, দেখবে খুব ভালো লাগবে। ঠিক আছে, আর জামাইবাবু যখন বলছে তখন কাজের থেকে বিরতি দরকার, আর মাথাটা কাজ করছে না, তাই সামনের মাসেই আসছি বলে একটা চিঠি লিখে দিলাম। আর ভাগ্নে বাবাজি কেমন আছেন? তোমার ভাগ্নে তো মামান্ত প্রাণ। সামনে মাসেই ছুটি নিয়ে চলে এসো। তুমি এলে তোমার ভাগ্নে সন্তু দারুণ খুশি হবে। সেই মতো পরের মাসেই ছুটি নিয়ে রওনা দিলাম পুরুলিয়ার হতুনপুরের দিকে। উতমপুর স্টেশন যখন পৌঁছালাম, ছোট্ট স্টেশন থেকে বেরিয়ে বাইরের দিকে এগিয়ে গেলাম। এইখানেই গ্রামের ছাপ স্পষ্ট, কারণ এখানে এখনো গরুর গাড়ি জন রয়েছে। দাদা, শৈল ভট্টাচার্যর বাড়ি যাবেন নাকি? অবশ্যই যাবো দাদা, উঠে আসুন। তবে মিনিট 10 বসতে হবে। শেষ বাসটা এলে নিশ্চয়ই কজন যাত্রী পাবো। ঠিক আছে, তাতে কোনো অসুবিধা নেই। দাদা, এখানে আপনাকে একটু নতুন মনে হচ্ছে। শৈল ভট্টাচার্য আমার জামাইবাবু। ও আচ্ছা আচ্ছা, ও উনি খুব ভালো মানুষ। পরিচয় আছে বলে হচ্ছে। আসলে উত্তমপুর ছোট্ট গ্রাম তো, এখানে খুব অল্প দিনেই সবার সাথে সবার পরিচয় হয়ে যায়। আপনি একাই এসেছেন মনে হচ্ছে, সঙ্গে কোনো ছোট ছেলে মেয়ে নেই। যাক, তাতে ভালোই হয়েছে। এমন কথা বলছো কেন? ছোট ছেলে মেয়ে থাকলে কি হতো? ওরে বাবা, ভুলিও ওর কথা বলবেন না। উত্তমপুরের রাতে 12 বছর বা তার নিচের ছেলে মেয়েদের রাতে ভীষণ নিয়ম মেনে বেরোতে হয়, নইলে 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 কি? গরুর গাড়ি চালক আরো কিছু বলতে যাচ্ছিল, ঠিক এমন সময় একটা বাস এসে দাঁড়ালো। তার থেকে নেবে 3 জন তাড়াতাড়ি গরুর গাড়িতে এসে বসলো, যার মধ্যে একটি মধ্যবয়সী লোক, একটি মহিলা আর একটি বছর 8-10 ছেলে। যাক আল্লাহ, তোমার গাড়িটা পেয়ে গেলাম, নাহলে আবার ছেলেটাকে নিয়ে হেঁটে যেতে হতো। এই যে বলাই, ছেলে বউকে নিয়ে কোথায় গিয়েছিলে? আরে আমার ভাইজির বিয়ে ছিল না, আর তাড়াতাড়ি ওখান থেকে বেরিয়েছিলাম, তাও দেরি হয়ে গেল। চালকটি বাচ্চাটিকে কিছু সময় দেখে বলল, অসুবিধা নেই, ওকে তো তেল কালিয়া কালোটি পরিয়ে দিয়েছ। গাড়ি যখন চলতে শুরু করবে, শুধু ওকে ধরে রেখো, সে কিন্তু আসবে।
একটা বিশেষ জিনিস খেয়াল করলাম। বাচ্চা ছেলেটির মাঝখানে ও মাথার দুই পাশে বেশ বড় বড় কালো তিন কালির টিপ পড়ানো। চালকটি আমাদের এইভাবে ছেলেটির দিকে তাকিয়ে থাকতে দেখে বলে, কি অবাক হচ্ছেন তো? আপনাকে বলেছিলাম না 12 বছরের নিচে ছেলে মেয়েদের ভীষণ নিয়ম মেনে বেরোতে হয়। আসলে ওই হুতুমপুরে প্রতি রাতে কালাসুর বেরোয়। 12 বছরের নিচে ছেলে মেয়েদের পেলেই তার শরীরে ভর করে, তারপর সে কি ভয়ঙ্কর কষ্ট। আমি অপন এক অবাক ঘটনা শুনে শুনে মনে মনে হাসলাম। অনুগাড়ি চলতে শুরু করে। অনুগাড়িতে বসে বাইরে তাকিয়ে দেখি আকাশ তখন কালো হয়ে গেছে আর ঝিরঝির করে বৃষ্টি শুরু হয়েছে। মা বাবা দুই পাশে আর মাঝি ছোট ছেলেটিকে দুজনে আঁকড়ে রেখে মাঝে মাঝে বাইরে অন্ধকারে তাকাচ্ছে। বাবাই, তুই বাইরের দিকে তাকাস না। কিচ্ছু হবে না, ভয় পেও না তো। গাড়িটা আরো কিছুটা এগোতেই বাইরে দেখলাম বেশ জোরে বৃষ্টি শুরু হয়েছে। কাঁচা রাস্তা, দুই পাশে ফাঁকা জমি। অনুর গাড়ি ধীর গতিতে এগিয়ে চলেছে। হঠাৎ যেন মনে হলো একটা ঘন কালো ছায়া ঘন অন্ধকারের ভিতর থেকে বেরিয়ে আসছে। চেহারাটা পরিষ্কার দেখা না গেলেও ঘোড়ার আওয়াজটা শোনা যেতে লাগলো। ছায়াটা ঘোড়ার গাড়ির পিছনে পিছনে আসছে, কিন্তু যেন একেবারে কাছে আসতে পারছে না। আচ্ছা, ওই কালো ছায়াটা কি? এই চুপ করে থাকুন, ওইটাই তো কালাসুর। বলেছিলাম না ও প্রতি রাতে বেরোয়। ও গাড়িতে থাকা বাচ্চাটির উপস্থিতি বুঝতে পেরেছে, কিন্তু কাছে আসতে পারছে না। কিছু সময় এমন হওয়ার পর হঠাৎ করে আবার কালো ছায়াটি অন্ধকারে মিলিয়ে গেল। আবার নামার কিছু সময় আগে লোকটি তার ছেলে ও বউকে নিয়ে নেমে গেলে। কি এবার বিশ্বাস হলো তো? কালো ছায়া ছাড়া তো কিছু দেখতে পেলাম না। ঈশ্বর না করুন কালাসুরকে যেন না দেখতে হয়, ওকে দেখলে বিপদ আছে। জামাইবাবুর বাড়িতে পৌঁছে সবার সঙ্গে আনন্দ করে সব ঘটনা নিমেষে ভুলে গেলাম। দিদি, জামাইবাবু আর বিশেষত ভাগ্নিকে দেখে মনটা আনন্দে ভরে গেল। অনুর গাড়িতে দেখা ঘটনাটা আর কাউকে জানালাম না। এই আনন্দ ঘন মুহূর্ত অমন একটা কালো ছায়ার ঘটনা বলার দরকার আছে বলে তো মনে হয় না। মামা জানো তো, হুতমপুরে মেলা শুরু হয়েছে। বাবা আমাকে নিয়ে যাবে বলেছে। এই জামাইবাবু, আপনি ওকে নিয়ে যাচ্ছেন না কেন? আরে বলো না, এখানে আসার পরে একটা কথা শুনেছি যে রাতে নাকি কালাসুর নামে এক অপদেবতা বেরোয়, 12 বছর অব্দি ছেলে মেয়েদের ক্ষতি করে। জামাইবাবু, আপনি যে কথাটা একেবারে ভুল বলেছেন তা ঠিক নয়। আমি এখানে আসার সময় দেখলাম বটে, তবে আপনি কি সত্যি এইসব বিশ্বাস করেন? আমি তো কেবল একটা ছায়া দেখলাম, ওটা কালাসুর না কি তা বুঝতে পারলাম না। তবে সবাই তো বলে। মামা আমাকে কালকেই বেড়াতে নিয়ে যাবে, চলো না। তাহলে দিনের বেলাতেই দেখে আয়। ধর, দিনের বেলাতে মেলা দেখতে কে যায়? মামা আমাকে রাতে নিয়ে যাবে। কিন্তু কোনো চিন্তা করবেন না, আপনি তো কাজের জন্য যেতে পারছেন না, আমি ভাগ্নেকে ঘুরিয়ে আনবো। ভাগ্নে দৌড়ে এসে আমাকে জড়িয়ে ধরে। পরদিন সন্ধ্যের দিকে ভাগ্নেকে নিয়ে
আর রওনা দিলাম মেলা দেখতে। সেদিনটাও আকাশটা বেশ মেঘলা ছিল, মাঝে মাঝে হাওয়া বইছিল। কি ভাগ্নে, বেড়াতে কেমন আনন্দ করলে? দারুণ হয়েছে বাবা, বিশেষ করে ঝুলন্ত দোলনাটা, ওটা তো দারুণ। ভাগ্নে, এবার তাড়াতাড়ি পা চালা, না হলে বৃষ্টিতে ভিজতে হবে যে। চলো বাবা চলো, শর্টকাট পথ দিয়ে চলে যাই, চলো। ভাগ্নির কথা মতো একটা সরু পথ দিয়ে চলতে শুরু করি। আকাশে তখন আরো ঘন কালো মেঘ জায়গা করে নিয়েছে। হঠাৎ যেন মনে হলো আমাদের পিছনে যেন কেউ আসছে, একটা কালো বিড়াল রাস্তার মাঝখান দিয়ে আমাদের দিকে ভয়ার্ত দৃষ্টিতে তাকিয়ে পাশে জঙ্গলে বেরিয়ে গেল। এই বিড়ালটা মনে হলো কিছু একটা দেখে অমন ভয় পেয়ে পালালো। আমরাও যতই এগোচ্ছি ততই কালো ছায়াটি আমাদের কাছে এগিয়ে আসছে। বাড়ির কাছাকাছি আসতেই পেছনে কেউ আসছে মনে হচ্ছে যেন, তবে কাউকে তো দেখতে পাচ্ছি না। কিছু সময় বলতেই ঘন কালো ছায়া এক ভয়ঙ্কর রূপ নিল। কালো চেহারা, টিকলো দাঁত, ঝাঁকা লম্বা চুল, হাতে লম্বা বাঁকানো মুখ। মামা, ওটা কি? মূর্তিটা যেন আমাকে দেখছি না, কেবল লোলুপ দৃষ্টি দিয়ে ভাগ্নের দিকে তাকিয়ে আছে। একটু একটু করে ভাগ্নের দিকে এগিয়ে আসছে। ইমেশে ভাগ্নে একদম শরীরের কাছাকাছি এসে গেল। তারপরেই ঘটে গেল এক অসম্ভব ঘটনা। ভয়ঙ্কর চেহারাটি বাতাসের মধ্যে ভাগ্নে সরিয়ে ঢুকে গেল। আমি যে কি দেখলাম নিজেই বিশ্বাস করতে পারছিলাম না। ভাগ্নে এবার ধীরে ধীরে আমাদের দিকে তাকালো। চোখ দুটি পুরো সাদা, মুখের ভিতর থেকে কালো রক্ত বের হচ্ছে। মামা, বাড়িতে যাবে না? এই বলে সে একটা হাত আমার হাতে ধরল। আমার শরীরটা কেঁপে উঠল। জীবন্ত মানুষের হাত এত ঠান্ডা। ওরে, তোর কি হয়েছে রে? আমার কিছু হয়নি তো, তুমি বাড়িতে যাও, আমি একটু শ্মশান থেকে আসছি। এই বলে বাগড়ে হাওয়াতে ভেসে মিলিয়ে গেল। ওরে যাস না, যাস না। আমি দৌড়তে লাগলাম বাড়ির দিকে। এই সব যে কি, আমি তো কিছুই বুঝতে পারছিলাম না। জামাইবাবু, ভাগ্নে, তুমি কোথায় ছিলে? তোমার ভাগ্নে তো বাড়িতে এসে কিছু না বলে শুয়ে পড়লো। শুয়ে পড়লো মানে? দেখো গিয়ে বিছানাতে শুয়ে পড়েছে। জিজ্ঞাসা করলো মেলাতে কেমন ঘুরলি, কিছুই তো বললো না। আমি গিয়ে দেখি সত্যি সত্যি ভাগ্নি শুয়ে আছে। কিছুই সময়